জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। জনতা উন্নয়ন পার্টি বলে একটা নতুন দল ঘোষণা করেছেন হুমায়ুন কবির। তিনি বেলডাঙ্গায় লক্ষাধিক মানুষকে নিয়ে সভা করেছেন। অন্যদিকে মোহন ভাগবত কলকাতায় এসে শুভেন্দু অধিকারীকে কি বললেন, দুটোর মধ্যে কি লিঙ্ক, কি বা যোগাযোগ? মানে একদিকে তো ভারতীয় জনতা পার্টি, তাদের মতাদর্শ, তাদের যে ব্যাপার, আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তাদের শতবর্ষ। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি পশ্চিমবঙ্গে বিজেপির মুখ হতে চলেছেন, আগামীর মুখ্যমন্ত্রী হতে চলেছেন। তার সঙ্গে হুমায়ুন কবিরের আবার কি সম্পর্ক? হুমায়ুন কবির তো তিনি নতুন দল ঘোষণা করেছেন। কি লিঙ্ক রয়েছে? লিঙ্কটা রয়েছে, না হলে দুটো একসঙ্গে আমরা মেলাতাম না। না হলে আমরা বলতাম না শুভেন্দুকে কি বললেন ভাগবত এবং হুমায়ুন কি চান, পুরোটা দুটো একসঙ্গে মিলিয়ে এই স্টোরিটা আমরা করতাম না। দেখুন, একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সবচেয়ে যে বড় শত্রু আপনার কোনো না কোনো সময় বন্ধু ছিলেন। মানে সবচেয়ে বড় শত্রু তখনই সাকসেসফুল হন যখন কিনা আপনার ব্যাপারে তিনি সবকিছু জানেন, আপনাকে রগে রগে চেনেন, আপনার একদম নারী নক্ষত্র জানেন। এই যে হুমায়ুন কবির, তিনি কিন্তু এখনো পর্যন্ত তৃণমূলের বিধায়ক। তিনি বেলডাঙ্গার সভায় যেটা বলেছেন সেটা তো বিস্ফোরক। মুকুল রায়, যিনি অসুস্থ, যিনি বিজেপির বিধায়ক হয়েও তৃণমূলের সঙ্গে আছেন, একসময় তিনি তৃণমূলেরই নেত্রীর একদম খুব ঘনিষ্ঠ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং রাজ্যে ক্ষমতায় আসার পরে 2011 সালের পরে তিনি কিভাবে এই হুমায়ুন কবিরকে বিধানসভা থেকে তার লালবাতি গাড়িতে করে নিয়ে মহাকরণে পৌঁছে দিয়েছিলেন, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যান্টি চেম্বারের ভেতরে গৌতম সান্যাল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি কি কথা হয়েছিল সবকিছু ফাঁস করেছেন। মানে অত্যন্ত ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। এবং হুমায়ুন কবির যেভাবে একদম সরাসরি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করেছেন, তিনি একদম সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে যদি সম্ভব হয়, যদি আপনার সাহস থাকে, তাহলে মুখোমুখি আপনি যে কোনো ইলেকট্রনিক্স মিডিয়ায়, একটা 5-8টা মিডিয়ার কথা উল্লেখ করেছেন, চ্যানেলের নাম উল্লেখ করেছেন, সেখানে তিনি বসুন। এবং তিনি অ্যাঙ্কারের নামও বলে দিয়েছেন যে উমুক অ্যাঙ্কারের উপস্থিতিতে আপনি বসুন, আপনার 5-8টা চ্যানেল, আমি বসবো, এবং সেখানে কে গদ্দারি করেছে, কতটা গদ্দারি করেছে, কি কি কথা হয়েছিল, সমস্ত কিছু আমি আপনার সঙ্গে মুখোমুখি বসে গোটা দুনিয়ার সামনে আপনার মুখোশ খুলে দেব। বুঝতে পারলেন? মানে এক সময়ের বন্ধু যখন শত্রু হয়ে যায়, তখন তার মতো খতরনাক আর কিছু হতে পারে না। একই কথা, একই গল্প, একই উদাহরণ রাজ্যের এখনকার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও। শুভেন্দু বাবু এক সময় তৃণমূলের একদম কোর কমিটির সদস্য ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সবচেয়ে বেশি পছন্দ করতেন, এবং তিনি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন। তারপরে আস্তে 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 করে তাকে কর্নার করা শুরু হয়ে যায়, এবং সেটা টের পাওয়ার পরে তিনি সমস্ত মন্ত্রিত্ব, বিধায়ক পদ, বিভিন্ন রকমের যে সংস্থার মাথায় ছিলেন, সবকিছু ছেড়ে দিয়ে 2020 সালের এই ডিসেম্বর মাসে তিনি কিন্তু যোগ দিয়েছিলেন মেদিনীপুরে। অমিত শাহ এসেছিলেন এবং তার হাত থেকে বিজেপির পতাকা তুলে নিয়েছিলেন। তো এই কারণে দুজনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মিল রয়েছে। দুজনেই মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব ভালো করে চেনেন, জানেন। এই কারণে আমরা এই থাম্বনেলটা তৈরি করেছি যে শুভেন্দুকে কি বললেন ভাগবত, হুমায়ুন কি চান। আপনারা জানেন ইতিমধ্যে আমরা কয়েকজন ইউটিউবার মিলে, আমার চেয়ে অনেক বড় বড় চ্যানেল, তাদের যারা ওনার, তাদের যারা এডিটার, তাদের নিয়ে আমরা বসেছিলাম, খুব ছোট্ট করে একটা আলোচনা করেছি সায়েন্স সিটি অডিটোরিয়ামে বসে। সেই ভিডিও আপনারা অনেকে দেখেছেন, যারা দেখেননি ঠিক এর আগের ভিডিওটা দেখে নেবেন। তো আরএসএস এর শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গোটা দিনটা আমরা ছিলাম, এবং গোটা দিনটা সরসংঘ চালক মোহন রাও ভাগবত তিনি 3 দফায় তিনি কথা বলেছেন। প্রথম 2 দফায় তিনি নিজে বলেছেন, এবং একদম শেষে বিকেলে তিনি ইন্টারাকশন করেছেন, মানে দর্শকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। তো সেখানে নানা রকমের প্রশ্ন উঠে এসেছিল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু বাবু এবং আমরা বিজেপির যিনি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকেও দেখেছি, বিশেষত শুভেন্দু বাবুকে আলাদা করে চোখে পড়েছে একটাই কারণে, তিনি চাইলে একদম সামনে রয়ে বসতে পারতেন, একদম পায়ের ওপরে পা তুলে চা খেতে খেতে একদম আই কন্ট্যাক্টে তিনি মোহন ভাগবতের সঙ্গে ইন্টারাকশন করতে পারতেন। তা তিনি করেননি। যেহেতু আরএসএস এর সভা ছিল, আরএসএস পৃথিবীর সর্ববৃহৎ একটি মানবিক সংগঠন, এবং সেখানকার সরসংঘ চালক বলছেন, ফলে ওই রকম দিখাবা যে নেতা
আমার নেতৃত্ব আমাকে দেখাতে হবে, আমার ক্যারিশমা দেখাতে হবে, আমার ম্যাজিক দেখাতে হবে, সেই সব দিকে শুভেন্দুবাবু পা বাড়াননি, শ্রমিক বাবুও পা বাড়াননি। আমরা আজকে শুধু শুভেন্দু বাবুকে নিয়েই কথা বলবো। শুভেন্দু অধিকারী প্রায় 4-5টা রো পেরিয়ে একদম সাধারণ মানুষের মধ্যে, মানে আমরা যেখানে বসেছিলাম একদম আমাদের সঙ্গেই তিনি বসেছেন। কোন রকম দিখাবা ব্যাপারটা ছিল না, দেখনদারি ব্যাপারটা ছিল না। তিনি একদম সবার সঙ্গে লাইন দিয়ে তিনি যে খাবার গ্রহণ করা সেটা করেছেন, যা যা করার, মানে একদম সাধারণ যারা দর্শক, সাধারণ যারা সেখানে শ্রোতা ছিলেন, একদম তাদের সঙ্গে কোনো ফারাক ছিল না। তো শুভেন্দু বাবু একটা প্রশ্ন করেছিলেন মোহন ভাগবত জিকে। তিনি প্রশ্ন করেছিলেন যে এই যে কট্টর মৌলবাদীরা যেভাবে অত্যাচার করছে সংখ্যালঘু হিন্দুদের ওপরে বাংলাদেশে, তার পরিপ্রেক্ষিতে কি 1971 সালের মতো আমাদের সীমান্ত খুলে দেওয়া উচিত? এবং তার প্রাসঙ্গিকভাবেই চলে এসেছিল এ রাজ্যের প্রসঙ্গ, যে এ রাজ্যে কি হতে পারে, সেই ধরনের কথাবার্তাগুলো তার প্রশ্নের আকারে তিনি রেখেছিলেন মোহন ভাগবতের কাছে। মোহন ভাগবত মৃদু হেসে শুভেন্দু বাবুর দিকে তাকিয়ে তিনি খুব সহাস্য মুখে অত্যন্ত আনন্দের সঙ্গে উত্তর দিয়েছেন যে দেখুন, এই যে 1971 সালের মতো সীমান্ত খুলে দেওয়া হবে কিনা হিন্দুদের জন্য, এটা প্রশাসনিক সিদ্ধান্ত। তিনি কোনো প্রশাসনিক পদে নেই, তিনি আরএসএস এর প্রধান। সরকার যদি চায়, কেন্দ্রীয় সরকার যদি চায়, প্রশাসন চায়, তাহলে সেটা করতে পারে। আর একটা খুব তাৎপর্যপূর্ণ কথা বলেছেন মোহন ভাগবত, যে আপনাদের মনে যে আশা, যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, যে ইচ্ছা, সেটা আমারও। মানে তিনি অনুচ্চারিতভাবে হলেও এটা বলে দিয়েছেন পরিষ্কার যে 2026 সালে আপনারা যে মুক্তির স্বপ্ন দেখছেন, যে অত্যাচার নিরসনের স্বপ্ন দেখছেন, এই অন্ধকারের শেষে আলোর স্বপ্ন দেখছেন, এবং যে পরিবর্তনের আকাঙ্ক্ষা আপনাদের মধ্যে বীজের বপন হয়েছে, সেই একই অনুভূতি আমার মধ্যেও আছে। অর্থাৎ আরএসএস প্রধান সরসংঘ চালক মোহন ভাগবত পরিষ্কার করে দিয়েছেন যে তিনি কি চান, আরএসএস কি চায়। এরপরে আর কোনো রকমের সন্দেহ থাকতে পারে না, এরপরে কোনো উচ্চবাচ্য থাকতে পারে না, কোনো রকমের আশঙ্কা থাকতে পারে না, কোনো অনুমান থাকতে পারে না, কোনো জল্পনা থাকতে পারে না। আরএসএস কিন্তু 2026-এর ভোটে তারা যে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতির বিরুদ্ধে এবং হিন্দুত্বের পক্ষে তারা ছোট ছোট করে সভা করবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে, বিভিন্ন শহরে, সেটা একদম অনুচ্চারিতভাবে তিনি বলে দিয়ে গেছেন। এবং সবচেয়ে যেটা মজার কথা, যে সভা শেষ হওয়ার পরে এই যে ইন্টারাকশন সেশন, মানে কথোপকথন আমাদের সঙ্গে হয়েছে, তারপরে তিনি 1 ঘন্টারও বেশি সময় ছিলেন। 1 ঘন্টারও বেশি সময় সায়েন্স সিটিতে আলাদা করে তিনি কয়েকজনের সঙ্গে কথা বলেছেন। যেহেতু সেটা তিনি প্রকাশ্যে জানাননি, যারা কথা বলেছেন তারাও জানাননি, তার ফলে আমরা বলবো না যে মোহন ভাগবতজির সঙ্গে কারা কারা সেখানে উপস্থিত ছিলেন, কি কি কথা হয়েছে। আমরা টুকটাক জানতে পেরেছি। সেখানে কথা হয়েছে যে 2026-এর ভোটের আগে কিভাবে আরো হিন্দুত্বকে সামনে রেখে কিভাবে এই কট্টরবাদী মৌলবাদীদের বিরুদ্ধে তাদের যে নীতি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের যে নীতি, তার বিরুদ্ধাচরণ করার জন্য কি কি করতে হবে, সেই রণকৌশল সাজানো হয়েছে। বিভিন্ন পোর্টালে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, টিভিতে আপনারা ছবি দেখছেন। যারা দেখেননি তাদেরকে একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি স্প্লিট স্ক্রিন করে। বেলডাঙ্গা হুমায়ুন কবিরের 22শে ডিসেম্বর তিনি আগে থেকেই ঘোষণা করেছিলেন যে তিনি লক্ষ লক্ষ মানুষকে নিয়ে নতুন দল ঘোষণা করবেন, এবং সেই মতো জেইউপি, জনতা উন্নয়ন পার্টি নামে একটা নতুন দল ঘোষণা করেছেন। এবং হুমায়ুন কবির যে বক্তৃতাটা দিয়েছেন না, বিভিন্ন যারা বক্তা তারা যখন বক্তৃতা দিচ্ছিলেন, তারা কিন্তু প্রথমে এবং শেষে আমরা যেমন করে নবান্ন নিমন্ত্রণে প্রতিবেদন পেশ করার আগে জয় হিন্দ বলে শুরু করি এবং শেষ করি জয় হিন্দ বন্দে মাতরম দিয়ে, একই ছবি একই রকমের কথা কিন্তু আমরা শুনতে পেয়েছি। অনেক সময় দেখা যায় যারা কট্টর মৌলবাদী মুসলিম, তারা কিন্তু বন্দে মাতরম বলেন না। ভারতে থাকবো, ভারতের নুন খাবো, ভারতের সংবিধান মানবো না, এটা অনেকে করেন। এটা কাশ্মীরে দেখা যায়, এটা কিছুটা বিচ্ছিন্নতাবাদী কোনো কোনো এলাকায় দেখা যায়। এটা খুব ভালো লেগেছে যে যারা ধর্মে বা সম্প্রদায়ে মুসলিম, তারাও কিন্তু জয় হিন্দ এবং বন্দে মাতরম দিয়ে শুরু করেছেন, জয় হিন্দ বন্দে মাতরম দিয়েই শেষ করেছেন। এবং হুমায়ুন কবির, যিনি এই জেইউপি, এই যে জনতা উন্নয়ন পার্টি নতুন যে দলটা আত্মপ্রকাশ করলো, তিনিও কিন্তু জয় হিন্দ বন্দে মাতরম একাধিকবার বলেছেন। এবং তার দলের সমর্থকরা যে লক্ষ লক্ষ মানুষ সামনে উপস্থিত ছিলেন, তারাও কিন্তু সমান তালে জয় হিন্দ বন্দে মাতরম বলেছেন। দেখুন, বন্দে মাতরম যে বলবে না, তাকে বা তাদেরকে আমরা এই দেশের বিরোধী, এই দেশের বিদ্বেষী, এই দেশের শত্রু বলে আমরা মনে করি। এটা একদম পরিষ্কার করে আমাদের
যে নীতি, আমাদের যে বিশ্বাস, সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম। আপনাদের কেমন লাগলো, ভালো লাগলো, খারাপ লাগলো, এটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। এবার আসা যাক হুমায়ুন কবির, যিনি এই জেইউপির চেয়ারম্যান, তিনি প্রকাশ্যে সবার সামনে পরিষ্কার করে তিনি, দেখুন, একটা রাজনৈতিক দল হলে তাকে, যারা তার বিরোধী হবে তাদেরকে বিরোধিতা করতে হবে। তিনি বিজেপিরও বিরোধিতা করেছেন এবং তৃণমূলের বিরোধিতা করেছেন। বিজেপির বিরোধিতাটা আমরা খুব একটা ধর্তব্যের মধ্যে রাখছি না, তার কারণ এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে কংগ্রেস, বামফ্রন্ট এবং তৃণমূল স্বাধীনতার পর থেকে এটাই হচ্ছে ছবি, এরাই শাসন করেছে। এখনো পর্যন্ত বিজেপি কিন্তু এ রাজ্যে শাসন করেনি, এ রাজ্যে ক্ষমতায় আসেনি। ফলে তাদের বিরোধিতা করা, অবিরোধিতা করা, তাদের পক্ষে থাকা অন্য কোনো দলের, সেটা খুব একটা ম্যাটার নয়, কারণ তারা ক্ষমতাতেই থাকেনি, কেউ জানেই না তাদের শাসন পদ্ধতি কিরকম কি। ফলে এই যে যারা ছিলেন তাদের কথা নিয়ে আলোচনা এগোনো উচিত। এবং এই যে প্রায় 15 বছর ধরে শাসন করলো তৃণমূল কংগ্রেস, এবং তাদের যে নীতি, তাদের যে মুসলিম বিরোধিতা, তাদের যে সংখ্যালঘু বিরোধিতা, তাদের যা দুর্নীতি, চুরি, এগুলো বেশ মানে ভালো করে হুমায়ুন কবির তার সভায় বলেছেন। 4 জানুয়ারি ডোমকলে এই জেইউপির সভা হবে, জনতা উন্নয়ন পার্টির। 5ই জানুয়ারি হরিহরপাড়ায় সভা হবে এবং হুমায়ুন কবির বেশ কয়েকটা আসনে, মানে দিনাজপুর থেকে শুরু করে বৈষ্ণবনগর, মুর্শিদাবাদ, ভগবানগোলা, এইসব জায়গায় প্রার্থী ঘোষণা করে দিয়েছেন। এর পাশাপাশি রেজিনগর এবং বেলডাঙ্গায় হুমায়ুন কবির নিজে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এটা ঘোষণা করে দিয়েছেন। এখনো পর্যন্ত মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়নি। কোনো রাজনৈতিক দল যদি বেশ কয়েকটা, মানে 7-8টা আসনে তিনি যদি প্রার্থী ঘোষণা করে দেন, ফলে আমাদের ধারণা যে মুর্শিদাবাদে এই যে 22টা আসন, এখানে তৃণমূল কংগ্রেস না খাতা খুলতে পারবে না, বুঝলেন তো। 2011 সালে একটা মাত্র আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস। হুমায়ুন কবির পরিষ্কার করে চ্যালেঞ্জ করে দিয়েছেন যে শূন্য পাবে তৃণমূল কংগ্রেস। এই মুর্শিদাবাদে 22টা আসনের মধ্যে একটা আসনও পাবে না। এবং এই জানুয়ারি মাসে, নতুন বছরে 2026-এর জানুয়ারি মাসে যে কোনো দিনে সেনার অনুমতি লাগে, তো সেই কারণে ডেটটা এখনো ঘোষণা করতে পারেননি হুমায়ুন কবির। তিনি বলে দিয়েছেন ব্রিগেডে জনসভা করবেন এবং তৃণমূলের যারা একদম মানে মানে নিচু স্তরের নেতা, যারা বড় বড় আগডুম বাগডুম কথা বলেন, তাদেরও নাম করে তিনি বেশ তাদেরকে কটাক্ষ করেছেন। শুনতে বেশ ভালো লাগবে, গরম গরম কথা। এবং তার যে সমর্থকরা, তারা খুব খুশি হয়েছেন। ব্রিগেডে সভা জানুয়ারিতে হবে এবং রাজনৈতিক মৃত্যু ঘণ্টা বাজানো হবে তৃণমূল কংগ্রেসের। রাজনৈতিক মৃত্যু ঘণ্টা বাজানো হবে। হুমায়ুন কবির এবং শুভেন্দু একসঙ্গে আমরা মিলিয়ে কেন এই প্রতিবেদনটা তৈরি করলাম, আশা করি আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন। এবং এই যে মুখ্যমন্ত্রী বারবার গদ্দার 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 বলে থাকেন, তিনি শুভেন্দু অধিকারীকেও গদ্দার বলেন, আবার হুমায়ুন কবিরকেও গদ্দার বলেন। তো ফলে কে আসল গদ্দার, সেই মুখোশটা খুলে দেওয়ার জন্য আজকে হুমায়ুন কবির সরাসরি চ্যালেঞ্জ করেছেন মুখ্যমন্ত্রীকে যে আপনি গদ্দার না আমি গদ্দার। সাধারণ মানুষের সামনে আপনি মুখোমুখি একটা লাইভ প্রেস কনফারেন্সে বসুন, আমি আপনার মুখোশটা খুলে দেব। মুখ্যমন্ত্রী বলেছেন তিনি বিএলএ বৈঠকে যোগ দিয়েছিলেন একদম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনিও কিন্তু মুখ্যমন্ত্রীকে নিয়ে মুখ খুলেছেন। তার যে ভাওতা, তার যে মিথ্যাচার, সেই প্রসঙ্গে অনেক কিছু বলেছেন। সবাই ভালো থাকবেন। আমাদের এই কন্টেন্ট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পাশাপাশি যারা নতুন দেখছেন নবান্ন নিমন্ত্রণ, তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। আপনাদেরই দাবি মেনে, আপনাদের অনুরোধ মেনে আমরা কিউআর কোড দেওয়া শুরু করেছি। কেউ যদি চান মোবাইল থেকে সরাসরি স্ক্যান করে আর্থিকভাবে আমাদের পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।